আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলে আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আরিফুল ইসলাম। আজ আমি নবম শ্রেণীর অধ্যায় 4 থেকে একটি ক্লাস নিতে চাই রসায়ন বিষয়ের উপরে। তোমরা আজকে অধ্যায় 4 থেকে তোমাদেরকে একটি সৃজনশীল প্রশ্ন আজকে আমি তোমাদের সামনে আলোচনা করতে চাই। দেখো, আমি প্রশ্নটি আগে লিখেছি। এখানে একটা উদ্দীপক দেখা যাচ্ছে। এই উদ্দীপক থেকে আমরা এখানে 4টি প্রশ্ন দেখতে পাচ্ছি। 4টি প্রশ্নের উত্তরই মূলত কিন্তু আজকে আমরা সংক্ষেপে শেখার চেষ্টা করব। প্রথম যে প্রশ্নটি রয়েছে, যেটি আমাদের জন্য জ্ঞানমূলক প্রশ্ন, এটি হচ্ছে ইলেকট্রন আসক্তি কাকে বলে। আসলে আমরা প্রথমেই জেনে নেই আসলে ইলেকট্রন আসক্তি বলতে আমরা কি বুঝি। ইলেকট্রন আসক্তি যদি আমাদের সংজ্ঞা দিতে হয়, তাহলে আমরা এভাবে সংজ্ঞা দিতে পারি যে গ্যাসীয় বিচ্ছিন্ন 1 মোল পরমাণু সর্বশেষ কক্ষপথে যদি আমরা 1 মোল ইলেকট্রন যদি আমরা প্রবেশ করিয়ে 1 মোল তড়িৎ ঋণাত্মক পরমাণুতে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, সেই নির্গত শক্তির পরিমাণকে কিন্তু আমরা বলি যে ইলেকট্রন আসক্তি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আসলে আমরা 1 মোল পরমাণু, গ্যাসীয় পরমাণু, তার শেষ কক্ষপথে আমরা 1 মোল ইলেকট্রন প্রবেশ করাবো। তাতে করে সেই পরমাণুগুলো কিন্তু আর পরমাণু থাকবে না, সেগুলো তড়িৎ ঋণাত্মক পরমাণুতে পরিণত হবে এবং সেখান থেকে কিন্তু শক্তি নির্গত হবে। কতটুকু শক্তি নির্গত হবে? শক্তি যে পরিমাণ নির্গত হবে, শক্তি সেই মানকে আমরা বলি যে ইলেকট্রন আসক্তি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আসো আমরা এখন খ নম্বর প্রশ্নে চলে যাই, অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নটা আমরা একটু পড়ি। সোডিয়ামকে ক্ষার ধাতু কেন বলা হয়? আমরা জানি যে কতগুলো মৌল রয়েছে আমাদের পর্যায় সারণীতে, এই মৌলগুলোকে বলা হয় ক্ষার ধাতু, তাই না? যেমন সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই মৌলগুলোকে কিন্তু বলা হয় ক্ষার ধাতু। এগুলোকে কেন ক্ষার ধাতু বলা হয় আসো আমরা একটু শিখে নেই। আমরা জানি যে সকল ধাতু পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে তাদেরকে বলা হয় কিন্তু ক্ষার ধাতু। সব ধাতু কিন্তু পানির সাথে বিক্রিয়া করে না, পানির সাথে বিক্রিয়া করে কিন্তু সব ধাতু কিন্তু তোমার ক্ষার উৎপন্ন করে না। সুতরাং সব ধাতুকে কিন্তু আমরা ক্ষার ধাতু বলতে পারি না। যে সকল ধাতু কেবলমাত্র পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করবে তাদেরকে আমরা বলবো ক্ষার ধাতু। ব্যাপারটা কেমন আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি। দেখো, আমাদের এখানে মৌলের নাম উল্লেখ করে আছে সোডিয়াম। আমরা বলছি সোডিয়াম যদি ক্ষার ধাতু যদি হয়, তাহলে অবশ্যই সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করবে। সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। দেখো, আমরা জানি এই যে পানি H2O, পানিকে আমরা 2টি অংশে বিভক্ত করতে পারি। একটি হলো ধনাত্মক অংশ H+, আর একটা OH-। অর্থাৎ পানির মধ্যে 2টি অংশ থাকে, H+ এবং OH-। তাহলে পানির মধ্যে OH অংশের সাথে, OH মূলকের সাথে সোডিয়াম যুক্ত হয়ে যৌগ গঠন করে। সেক্ষেত্রে কি উৎপন্ন হয়? সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। আর এই যে H একটা ছিল, সেই H পরমাণু, 2টি H পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন একটা গ্যাস তথা হাইড্রোজেন অণু উৎপন্ন করে। দেখো, আমরা যে সোডিয়াম হাইড্রোক্সাইড পেলাম, এটা হলো ধাতুর হাইড্রোক্সাইড। আমরা জানি ধাতুর হাইড্রোক্সাইড সেগুলোকে কিন্তু বলা হয় ক্ষার। তার মানে এই সোডিয়াম হাইড্রোক্সাইড এটা হলো ক্ষার, এটাকে আমরা ক্ষারকও বলতে পারি। তাহলে এই সোডিয়ামটা ছিল একটা ধাতু। আমরা এখানে এই ধাতুকে আমরা পানির সাথে বিক্রিয়া করেছি, আর তাতে উৎপন্ন হয়েছে ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম সোডিয়াম এমন একটা ধাতু যেটি পানির সাথে বিক্রিয়া করে ধাতুর হাইড্রোক্সাইড উৎপন্ন করে, অর্থাৎ ক্ষার উৎপন্ন করে, সেই সাথে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। যেহেতু সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করছে, এই জন্য আমরা সোডিয়ামকে বলবো এটি একটি ক্ষার ধাতু। আচ্ছা, এই যে আমরা সমীকরণটা লিখেছি, এটা কিন্তু আমরা সমতা করি নাই। আমরা সমতা করতেও পারি, সমতা এখানে না করলে কিন্তু কোনো সমস্যা নেই, কারণ আমরা মাঝখানে কিন্তু এখানে অ্যারো চিহ্ন দিয়েছি। তারপরেও আমি তোমাদের এটি সমতা করে দিচ্ছি। দেখো, যদি আমরা সমতা করতে চাই তাহলে আমাদের এখানে একটা 2 দিতে হবে, আর এর আগেও একটা 2 দিতে হবে। তখন কিন্তু সোডিয়ামের আগে তোমাকে একটা 2 দিতে হবে। আমরা সমতা করে দিলাম। আশা করি তোমরা এই অনুধাবনমূলক প্রশ্নটা খুব ভালো করে বুঝতে পেরেছ। আমরা এখন গ নম্বর প্রশ্ন, অর্থাৎ আমরা এখন প্রয়োগমূলক প্রশ্নে চলে যাব। গ নম্বর প্রশ্ন। দেখো, বলা হচ্ছে A, C এবং D এই 3টা মৌলের পর্যায় সারণীতে অবস্থান আমাদের এখন নির্ণয় করতে হবে। দেখো, এখানে A মৌল, C মৌল এবং D এই 3টি মৌল পর্যায় সারণীতে কত নম্বর পর্যায়ে রয়েছে এবং কত নম্বর গ্রুপে রয়েছে, সেই ব্যাপারটি কিন্তু মূলত আমাদের এখানে নির্ণয় করতে হবে। আমরা একটু দেখি উদ্দীপক আসলে কি বলা হয়েছে। দেখো, এখানে কতগুলো মৌলের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। এখানে রূপক অর্থে বলা হয়েছে এই একটা মৌল যার পারমাণবিক সংখ্যা 7। আমরা জানি 7 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি কিন্তু নাইট্রোজেন, তাই না? তার মানে
এই এ মৌলটা হলো নাইট্রোজেন, বি মৌলের পারমাণবিক সংখ্যা 8 অর্থাৎ বি মৌলটা হলো অক্সিজেন, সি মৌলের পারমাণবিক সংখ্যা 20 সুতরাং সি মৌলটি কিন্তু ক্যালসিয়াম, এবং ডি মৌলটা হলো জিঙ্ক। 30 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের নাম হলো জিঙ্ক। আমাদের এখানে শুধুমাত্র 3টা মৌল লাগবে, এ, সি এবং ডি। এই 3টা মৌল দ্বারা আসলে আমরা কোন কোন মৌলকে বুঝি এসব আমরা লিখে ফেলি। তাহলে আমরা কি লিখবো, যে উদ্দীপকের, আমরা এটাকে এভাবে লিখতে পারি যে উদ্দীপকের এ, সি ও ডি দ্বারা যথাক্রমে কোন কোন মৌলকে বোঝানো হয়েছে। এ বলতে আমরা নাইট্রোজেনকে বুঝি, তারপর বি মানে বি নাই আমাদের সি, সি মানে হলো ক্যালসিয়াম ও জিঙ্ক, পরমাণু বা মৌল, পরমাণুকে বোঝানো হয়েছে। হ্যাঁ, বোঝানো হয়েছে, এটা আমরা প্রথমে লিখে নিতে পারি। আচ্ছা, এখন যদি আমরা এই 3টা মৌল এদের যদি পর্যায় সারিতে আমরা অবস্থান নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই মৌলগুলোর আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে, তাই না? আমরা ইলেকট্রন বিন্যাস করে ফেলি। আমরা এখন লিখি যে নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস, আমরা এইভাবে লিখতে পারি মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। আমরা প্রথমে নাইট্রোজেন আমরা ইলেকট্রন বিন্যাস করবো। দেখো তোমরা জানো এটা ইলেকট্রন 1s2 2s2 আর 2p3, এটা হলো নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস, তাই না? নাইট্রোজেন আমরা জানি পারমাণবিক সংখ্যা 7, ইলেকট্রন সংখ্যা 7। আমরা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলাম, তোমরা কিন্তু ইলেকট্রন বিন্যাস পারো, তোমরা শিখেছো। তাহলে এই নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস থেকে আমাদের এই নাইট্রোজেনের গ্রুপ সংখ্যা বের করতে হবে, পর্যায় সংখ্যা বের করতে হবে। আমরা জানি কোনো মৌলের সর্বশেষ কক্ষপথের সংখ্যাই হচ্ছে পর্যায় সংখ্যা। দেখো সর্বশেষ কক্ষপথের সংখ্যা কিন্তু 2, অর্থাৎ নাইট্রোজেনের পর্যায় সংখ্যা কিন্তু 2। আমরা লিখে ফেলি যে পর্যায় সংখ্যা নাইট্রোজেনের হলো 2। আচ্ছা, আর গ্রুপ সংখ্যা কত? গ্রুপ সংখ্যা সেটি আমরা কিভাবে নির্ণয় করবো? দেখো নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথের দিকে যদি আমরা লক্ষ্য করি, দেখো সর্বশেষ কক্ষপথে কিন্তু 2টি অরবিটাল রয়েছে, একটা হলো এস অরবিটাল আর একটা হলো পি অরবিটাল, অর্থাৎ শেষ কক্ষপথ দ্বিতীয় শক্তি স্তরে 2টি অরবিটালে কিন্তু ইলেকট্রন প্রবেশ করেছে। আমরা জানি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলো যদি এস এবং পি অরবিটালে যদি প্রবেশ করে, তাহলে ওই এস এবং পি এর মোট ইলেকট্রনের সাথে 10 যোগ করে গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হয়। তাহলে এস এবং পিতে সর্বশেষ কক্ষপথে মোট কতটি ইলেকট্রন রয়েছে? এসে রয়েছে 2টি ইলেকট্রন আর পিতে রয়েছে 3টি, এবং তার সাথে আমাদের কিন্তু আরও 10 যোগ করতে হবে, তাহলে আমরা পাবো গ্রুপ সংখ্যা। তাহলে কত হবে? 3 আর 2 5 আর 10 15। এটি হচ্ছে নাইট্রোজেনের গ্রুপ সংখ্যা। আমি আরেকবার বলছি, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন যদি সর্বশেষ কক্ষপথে যদি এস এবং পি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে, তাহলে শেষ কক্ষপথের ইলেকট্রনগুলোর সাথে 10 যোগ করে তোমাকে গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হবে। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। আসো আমরা এবার ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করি। ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে আমরা জানি ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 20। আমরা এখানে নাইট্রোজেন পারমাণবিক সংখ্যা জানি, সেটা হলো 7। আমরা এভাবে 7 লিখে দিতে পারি, লিখে দিলে একটু ভালো হয়। আচ্ছা, ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করো, তাহলে সেক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2 আর হলো 4s2। এটা হচ্ছে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস। 10 ssp 10 আর আমাদের একটা বাদ পড়ে গেছে, 3p হবে একটা, 3p6, এরপর হবে 4s2। হ্যাঁ, আচ্ছা দেখো আমরা হিসেব করে নেই। এ হলো 10টি ইলেকট্রন আর এই 10টি ইলেকট্রন মোট 20টি ইলেকট্রন। আমরা যদি পর্যায় সংখ্যা যদি আমরা লিখি, পর্যায় সংখ্যা, তো সেক্ষেত্রে দেখো সর্বশেষ কক্ষপথের সংখ্যা কত? 4। যেহেতু ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে সর্বশেষ কক্ষপথের সংখ্যা 4, সুতরাং এটির কিন্তু পর্যায় সংখ্যা হচ্ছে 4। আর গ্রুপ সংখ্যা কত হবে? গ্রুপ সংখ্যাটা হবে, দেখো ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ কক্ষপথে শুধুমাত্র এস অরবিটাল রয়েছে। আমরা জানি সর্বশেষ কক্ষপথে যদি শুধু এস অরবিটাল থাকে, তাহলে এস অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকবে সেটি কিন্তু তার গ্রুপ সংখ্যা। তার মানে এখানে এস অরবিটাল সর্বশেষ কক্ষপথের অরবিটাল এবং সেখানে 2টি ইলেকট্রন রয়েছে, তার মানে ক্যালসিয়ামের গ্রুপ সংখ্যা কিন্তু 2। তাহলে এটা গ্রুপ সংখ্যা হলো 2। আচ্ছা, আমাদের কিন্তু আরও একটি মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় বাকি আছে, সেটি হলো জিঙ্ক। যার পারমাণবিক সংখ্যা 30।
1s2 2s2 2p6 3s2 3p6 এরপর আমরা 3d লিখব, তারপর লিখব আমরা 4s। আচ্ছা দেখো এক্ষেত্রে তোমাকে কিন্তু অবশ্যই 4s অরবিটাল আগে ইলেকট্রন তোমাকে দিতে হবে। এরপর ক্যালসিয়ামের আরও ইলেকট্রন রয়েছে, বাকি ইলেকট্রন রয়েছে এখনো 10টি, এই জন্য আমরা ডিতে 10টি ইলেকট্রন আমরা পরে দিয়েছি। আচ্ছা যদি আমরা পর্যায় সংখ্যা লিখি, পর্যায় সংখ্যা, তাহলে জিঙ্কের পর্যায় সংখ্যা কত? দেখো ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে যে জিঙ্কের সর্বশেষ কক্ষপথ হচ্ছে 4s4, সর্বশেষ কক্ষপথের সংখ্যা 4, সর্বশেষ কক্ষপথে s অরবিটাল রয়েছে এবং তার আগে ঠিক কিন্তু d একটি অরবিটাল রয়েছে। আমরা জানি কোনো মৌলের সর্বশেষ ইলেকট্রন যদি সর্বশেষ কক্ষপথে যদি s অরবিটাল থাকে এবং তার ঠিক আগের অরবিটালটি যদি d অরবিটাল থাকে, তাহলে হচ্ছে বাইরের কক্ষপথের ইলেকট্রনের সাথে d অরবিটালের ইলেকট্রন যোগ করলে যে সংখ্যাটি হয় সেই সংখ্যা হচ্ছে ওই মৌলের গ্রুপ সংখ্যা। তাহলে এখানে পর্যায় সংখ্যা আমরা কত লিখব? পর্যায় সংখ্যা কিন্তু সর্বশেষ কক্ষপথ হচ্ছে 4, আর গ্রুপের ক্ষেত্রে গ্রুপ সংখ্যা সেটি হচ্ছে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা আর তার আগের অরবিটাল যদি d হয় তাহলে d অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলে কত হয়? যোগ করলে হয় হচ্ছে 12। এটি হলো জিঙ্কের গ্রুপ সংখ্যা 12। আশা করি তোমরা এই যে প্রশ্নের উত্তর, এই প্রশ্নের উত্তর তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। যাই হোক, আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর আমরা শেষ করলাম। এখন আমরা উচ্চতর চিন্তন দক্ষতা অর্থাৎ ঘ নম্বর প্রশ্নের উত্তর আমরা এখন সলভ করব। আমরা ঘ নম্বর প্রশ্নটি একটু পড়ি আগে। দেখো ঘ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, বলছে এ এবং বি মৌলদ্বয়ের আয়নীকরণ শক্তির মানের ক্রম বিশ্লেষণ করতে হবে আমাদের। দেখো এখানে এ এবং বি বলতে কোন মৌল বোঝানো হয়েছে? এ ও বি দ্বারা উদ্দীপকে তোমরা লিখে নাও আগে যে উদ্দীপকে এ ও বি দ্বারা, এ দ্বারা হচ্ছে নাইট্রোজেন ও অক্সিজেন মৌলকে বোঝানো হয়েছে, মৌলকে বোঝানো হয়েছে। আচ্ছা আমাদের কি করতে হবে? আমাদের এই দুটি মৌলের মধ্যে কোনটির আয়নীকরণ শক্তির মান বেশি আর কোনটির আয়নীকরণ শক্তির মান কম, এই ব্যাপারটি কিন্তু আমাদের ব্যাখ্যা করতে হবে। যদি আমরা কোনো মৌলের আয়নীকরণ শক্তির মান যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে কিন্তু আমাদের প্রথমে ওই দুইটি মৌলের আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। আমরা আবার এ এবং বি এর ইলেকট্রন বিন্যাস করব। আমরা লিখি তাহলে এ দ্বারা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করো। নাইট্রোজেন তো 7 তাই না? 1s2 2s2 2px 2py আর একটা হলো 2pz। দেখো আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে তোমার পি অরবিটালে সর্বশেষ ইলেকট্রন প্রবেশ করছে। পি অরবিটালে মোট কয়টি ইলেকট্রন থাকতে পারবে? 3টি ইলেকট্রন থাকতে পারবে। নাইট্রোজেনের মোট ইলেকট্রন 7টি, আমরা এখানে 4টি ইলেকট্রন দিয়েছি, তার মানে পি অরবিটাল আরও 3টি ইলেকট্রন থাকবে। যদি কোনো মৌলের শেষ ইলেকট্রন যদি পি অরবিটালে যদি প্রবেশ করে তাহলে ওই পি অরবিটালকে আমরা 3 ভাগে ভাগ করে ফেলতে পারি। আমরা জানি 3 অরবিটালকে 3 ভাগে ভাগ করা যায়, একটি নাম হলো পিএক্স আর একটা পিওয়াই আর একটি হলো পিজেড। এই 3 ভাগে ভাগ করার পর আমাদের যেহেতু এখানে পি অরবিটালে 3টি ইলেকট্রন দিতে হবে, আমরা কিন্তু চাইলেই একটি বা দুইটি অরবিটালে কিন্তু আমরা ইলেকট্রনগুলো দিতে পারবো না। এই ইলেকট্রনগুলো বন্টনের সুনির্দিষ্ট একটি নিয়ম রয়েছে। নিয়মটি হচ্ছে প্রত্যেকটা অরবিটালে প্রথমে তোমাকে একটি করে ইলেকট্রন দিতে হবে। তাহলে পিতে যদি মোট 3টে ইলেকট্রন যদি আমরা দিতে যাই তাহলে প্রত্যেকটা অরবিটালে কিন্তু তোমাকে একটি করে ইলেকট্রন দিতে হবে। আচ্ছা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আবার অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করব। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস। দেখো অক্সিজেন এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8টি, 1s2 2s2 2px 2py আর একটা হলো 2pz। আমরা অক্সিজেনে যদি 8টি ইলেকট্রন যদি দিতে চাই, প্রথম দুটি অরবিটালে কিন্তু দেখো 4টি ইলেকট্রন আমরা দিয়েছি, তার মানে আমাদের হাতে কিন্তু এখনো আরও 4টি ইলেকট্রন রয়েছে। আমরা কি করব? আমরা সবগুলো অরবিটালে প্রথমে একটি করে ইলেকট্রন দিব। যদি তুমি একটি করে ইলেকট্রন দাও, ধরো একটি করে ইলেকট্রন দিলে তোমার হাতে কিন্তু আরও একটি ইলেকট্রন রয়েছে, তাই না? সেক্ষেত্রে আমাদের প্রথম থেকে আরও একটি করে ইলেকট্রন যোগ করতে করতে আমাদের সামনে অগ্রসর হতে হবে। তার মানে আমরা এখানে আরও একটি ইলেকট্রন যদি যোগ করি তাহলে 2px এই অরবিটালে আমাদের ইলেকট্রন সংখ্যা দাঁড়ায় হলো 2টি।
তাহলে আমরা মোট 8টি ইলেকট্রন কিন্তু আমরা এখানে স্থাপন করতে পেরেছি। দেখো আমরা যদি এই দুইটি যদি মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে এই নাইট্রোজেন পরমাণুর সর্বশেষ কক্ষপথে দেখো, সর্বশেষ কক্ষপথের যে পি অরবিটাল, এখানে মোট কতটি ইলেকট্রন রয়েছে? আমরা দেখতে পাচ্ছি যে এখানে পি অরবিটালে কিন্তু মোট 3টি ইলেকট্রন রয়েছে। এখানে পি অরবিটালে 3টি ইলেকট্রন রয়েছে। 3টি ইলেকট্রন, এটা দ্বারা আমরা কি বুঝি? এটা দ্বারা আমরা বুঝি যে নাইট্রোজেন পরমাণুর এই যে সর্বশেষ যে অরবিটাল পি অরবিটাল, এটি হলো ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ। আচ্ছা সরি, এটি ইলেকট্রন আংশিক পূর্ণ ঠিক আছে, বাট এটি ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ। আমরা জানি পি অরবিটালে কিন্তু 6টি ইলেকট্রন থাকতে পারে। 6টির মধ্যে এখানে পিতে কয়টি ইলেকট্রন আছে? 3টি। তার মানে এই পি অরবিটালটা কিন্তু ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ অবস্থায় রয়েছে। আমরা আরও একটি তথ্য জানি, সেটি হচ্ছে যদি কোনো অরবিটাল ইলেকট্রন দ্বারা যদি পরিপূর্ণ থাকে, ইলেকট্রন যে কটি থাকার কথা সে কটি যদি থাকে, তাহলে ওই মৌলের ইলেকট্রন বিন্যাসটা অধিক স্থিতিশীল হয়। সেখান থেকে সাধারণত ইলেকট্রন অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন হয় এবং ইলেকট্রন কিন্তু সাধারণত সেখান থেকে অপসারণ করাটা কষ্টসাধ্য হয়। এবং একইভাবে যদি কোনো মৌলের সর্বশেষ যে অরবিটাল, সেখানে ইলেকট্রনগুলো যদি অর্ধপূর্ণ অবস্থায় যদি থাকে, তাহলেও কিন্তু ওই ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীল হয়। তার মানে এখানে যেহেতু নাইট্রোজেনের সর্বশেষ অরবিটালের যে ইলেকট্রন, এই ইলেকট্রন কিন্তু অর্ধপূর্ণ অবস্থায় রয়েছে, অর্থাৎ 3টি ইলেকট্রন রয়েছে। এই জন্য এই ইলেকট্রন বিন্যাসটা অধিক স্থিতিশীল, এখান থেকে সহজে আমরা ইলেকট্রন অপসারণ করতে পারবো না। আচ্ছা, কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে দেখো, অক্সিজেনের কিন্তু সর্বশেষ অরবিটাল পি অরবিটাল, এখানে অক্সিজেনের পি অরবিটালে কিন্তু 4টি ইলেকট্রন রয়েছে। এই 4টি ইলেকট্রন কিন্তু পি অরবিটাল, এটা কিন্তু আমরা বলতে পারি না যে আসলে পি অরবিটাল ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ, কারণ 6টি ইলেকট্রন নেই। আবার এই পি অরবিটাল ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণও না, অর্থাৎ 3টি ইলেকট্রন এখানে নেই, 3টির চেয়ে বেশি আছে। তার মানে এই ইলেকট্রন বিন্যাসটা কিন্তু অধিক স্থিতিশীল নয়, এটি অতিমাত্রায় সুস্থিত নয়, কিন্তু এই ইলেকট্রন বিন্যাসটা কিন্তু খুবই স্থিতিশীল হওয়ার কারণে এখান থেকে ইলেকট্রন অপসারণ করতে তোমাকে বেশি শক্তি প্রয়োগ করতে হবে। অর্থাৎ এখানকার একটি ইলেকট্রন যদি আমরা অপসারণ করতে চাই, তো সেক্ষেত্রে অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটাকে কিন্তু আমরা বলি আয়নীকরণ শক্তি। তার মানে এখানে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান হবে বেশি এবং অক্সিজেনের আয়নীকরণ শক্তির মান কিন্তু হবে কম, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? আমরা এই যে আলোচনা করলাম, এখান থেকে বোঝা গেল যে আসলে নাইট্রোজেনের সর্বশেষ অরবিটালে ইলেকট্রন অর্ধপূর্ণ অবস্থায় থাকার কারণে এই নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস অধিক স্থিতিশীল। এজন্য এখানকার সর্বশেষ ইলেকট্রন অপসারণ করতে তোমাকে বেশি শক্তির প্রয়োজন হবে, আর এ কারণে নাইট্রোজেনের কিন্তু আয়নীকরণ শক্তির মানটা অক্সিজেনের চেয়েও বেশি। তাহলে আমরা লিখতে পারি যে হচ্ছে নাইট্রোজেন আয়নীকরণ শক্তির মান অক্সিজেনের অপেক্ষা বেশি। তাহলে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান, আয়নীকরণ শক্তির মান, আচ্ছা, অক্সিজেন অপেক্ষা বেশি, তাই না? অক্সিজেন আমরা প্রতীক দিয়ে লিখি, অক্সিজেন অপেক্ষা বেশি। আচ্ছা, এই তো আমাদের প্রশ্নের উত্তর শেষ মোটামুটি। তাহলে আমরা বুঝতে পারলাম আসলে কিন্তু আমরা আরেকটি বিষয় জানি, সেটি হচ্ছে বাম থেকে আমরা যত ডান দিকে যাই মৌলসমূহের কিন্তু আয়নীকরণ শক্তির মান তত বাড়তে থাকে। আমরা জানি নাইট্রোজেনের পরবর্তী মৌল কিন্তু অক্সিজেন, তার মানে নাইট্রোজেনের পরের মৌল অক্সিজেন হওয়ার কারণে কিন্তু অক্সিজেনের আয়নীকরণ শক্তির মান বেশি হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আমরা দেখলাম তার বিপরীত ঘটনা ঘটেছে। তার মানে এখানে কিন্তু এই আয়নীকরণ শক্তির যে মানের ব্যাপারটি, এখানে কিন্তু ব্যতিক্রম একটা ঘটনা কিন্তু আমরা এখানে লক্ষ্য করলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটা খুব ভালো করে বুঝতে পেরেছ যে এখানে আমাদের অক্সিজেনের চেয়ে কিন্তু নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মানটাই কিন্তু আমাদের এখানে বেশি। তোমরা যদি মানের কথাটি জানতে চাও তো সেক্ষেত্রে আমরা জানি নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান হচ্ছে 1402.3 কিলোজুল পার মোল। যদি আমরা নাইট্রোজেন আয়নীকরণ শক্তির মান বলি তো সেক্ষেত্রে এই মানটা এত, আর অক্সিজেন আয়নীকরণ শক্তির মান কত? এটা যদি আমরা বলি, এটার মান হচ্ছে তোমার 1313.9 কিলোজুল পার মোল। তাহলে এখান থেকে দেখা গেল আসলে অক্সিজেনের চেয়ে কিন্তু নাইট্রোজেন আয়নীকরণ শক্তির মানটাই হলো বেশি। তাহলে আশা করি তোমরা এই প্রশ্নের উত্তর ভালো করে বুঝেছ। তোমাদের জন্য একটা এইচডব্লিউ দিতে হবে। তোমাদের এইচডব্লিউ হচ্ছে আমরা আজকে যেই প্রশ্নটা শিখলাম এই প্রশ্নেরই
একের ঘ নং যে প্রশ্ন এটি হলো তোমাদের জন্য HW। একের এই ঘ নম্বর প্রশ্নটা এটা তোমাদের HW করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস আমরা সমাপ্ত করেছি। তোমাদের পরবর্তীতে ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও ক্লাসে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।